ক্লাস 12-এর সিএলপি এর অডিট পার্ট আমরা শুরু করেছি। অডিট পার্টের ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়েছে। ফার্স্ট চ্যাপ্টারে আমরা 4 রকম অডিট সম্বন্ধে পড়েছিলাম: কস্ট অডিট, ম্যানেজমেন্ট অডিট, পারফরমেন্স অডিট আর সোশ্যাল অডিট। এরপর আমরা অডিট পার্টেরই থার্ড চ্যাপ্টার পড়ব। থার্ড চ্যাপ্টারে কী আছে? চ্যাপ্টারটা হচ্ছে লেনদেনের সত্যতা যাচাইকরণ, মানে ভাউচিং। নিরীক্ষা কার্যের শুরুতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রাখা বিভিন্ন হিসাব বইতে লেখা লেনদেনগুলির পরীক্ষা করতে হয়। অর্থাৎ লেনদেনগুলো সারা বছর ধরে কোনো প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হয় সেগুলো প্রকৃতই ঘটছে কি না, এবং যদি বা ঘটে সেটা প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিকভাবে লেখা হয়েছে কি না ইত্যাদি বিষয়গুলো নানা রকম প্রামাণ্য দলিলপত্রের সাহায্যে বিচার করতে হয়। এই বিচার করার কাজটাকেই বলা হয় ভাউচিং বা সত্যতা যাচাইকরণ। প্রতিষ্ঠানে যেসব লেনদেন ঘটে হিসাবরক্ষক সেগুলো বিভিন্ন রসিদ, চালান, বিল, চুক্তিপত্র ইত্যাদি বিভিন্ন প্রামাণ্য দলিলপত্রের ভিত্তিতে প্রাথমিক হিসাব বই মানে বুকস অফ অরিজিনাল এন্ট্রিতে লিপিবদ্ধ করেন। অর্থাৎ উপযুক্ত প্রামাণ্য দলিলপত্র ছাড়া হিসাব বইতে কিন্তু কোনো লেনদেনই লেখা হয় না। কাজেই কোনো লেনদেন হিসাব বইতে লেখা হয়েছে কি না তা প্রমাণের জন্য ওই লেনদেনের সমর্থনে উপযুক্ত দলিলপত্র পরীক্ষা করার প্রয়োজন হয়। আর এই লেনদেনগুলো উপযুক্ত দলিলের সাহায্যে প্রমাণ করার কাজটাকেই বলা হয় ভাউচিং। তাহলে এখানে আমরা প্রথম যে প্রশ্নটা দেখে নেব সেটা হচ্ছে ভাউচিং কাকে বলে, অর্থাৎ লেনদেনের সত্যতা যাচাইকরণ কাকে বলে। সংজ্ঞায় কি বলেছে না, প্রামাণ্য দলিলপত্রের সাহায্যে হিসাব বইতে লেখা লেনদেনের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা বিচার করাকে লেনদেনের সত্যতা যাচাইকরণ বা ভাউচিং বলে। আরেকবার বলে দিই, প্রামাণ্য দলিলপত্রের সাহায্যে হিসাব বইতে লেখা লেনদেনের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা বিচার করাকে লেনদেনের সত্যতা যাচাইকরণ বলে। এই লেনদেনের সত্যতা যাচাইকরণের উদ্দেশ্যগুলো কি কি, অর্থাৎ অবজেক্টিভস অফ ভাউচিং। আমাদের নেক্সট কোয়েশ্চেন। প্রথম পয়েন্টস কি বলছে? লেনদেনের লিপিবদ্ধকরণ যাচাই। পরীক্ষাধীন প্রতিষ্ঠানে সংগঠিত যাবতীয় লেনদেন সংশ্লিষ্ট হিসাব বইতে সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করার জন্য লেনদেনের সত্যতা যাচাইকরণ করতে হয়। অর্থাৎ আমরা যে লেনদেনের বইতে, হিসাব বইতে যে ট্রানজাকশানগুলো দেখতে পাই, যে লেনদেনগুলো দেখতে পাই সেগুলো সঠিক, মানে ট্রানজাকশান হওয়ার সাথে সাথেই সেগুলো হিসাব বইতে লেখা হচ্ছে কিনা বা কোনোটা হয়তো ভুলবশত বা বাদ চলে যেতে পারে, তাহলে সেইগুলো প্রমাণ করার একমাত্র উপায় হচ্ছে ভাউচিং। নেক্সট পয়েন্ট, সঙ্গতিপূর্ণতা যাচাই, মানে হিসাব বইতে লেখা লেনদেনগুলি সংশ্লিষ্ট হিসাবকালের অন্তর্ভুক্ত কিনা, অর্থাৎ সেগুলি ওই হিসাবকাল ছাড়া অন্য কোনো হিসাবকালে সম্পর্কযুক্ত কিনা তা পরীক্ষা করা। অর্থাৎ যে লেনদেন, যে ট্রানজাকশানগুলো আমি পরীক্ষা করছি অ্যাজ এ অডিটার, যে ট্রানজাকশানগুলো আমি পরীক্ষা করছি সেগুলো আমি যে হিসাবকালের জন্য নির্দিষ্ট হয়ে এসেছি, মানে আমি যে হিসাবকালের জন্য অ্যাপয়েন্ট হয়েছি সেই হিসাবকাল রিলেটেড কিনা সেটা যাচাই করাও কিন্তু ভাউচিংয়ের কাজ। নেক্সট পয়েন্ট, লেনদেনের সঠিকতা বিচার, অর্থাৎ ওই লেনদেনগুলি সত্যিই সংগঠিত হয়েছে কি না বা কোনো উইন্ডো ড্রেসিংয়ের সাহায্য নেওয়া হয়েছে কি না সেটা যাচাই করা, অর্থাৎ লেনদেনের সঠিকতা বিচার করা ভাউচিংয়ের উদ্দেশ্য। নেক্সট পয়েন্ট, প্রমাণপত্রের বৈধতা বিচার, অর্থাৎ লিপিবদ্ধ লেনদেনগুলির সমর্থনে যেসব দলিলপত্র আছে সেগুলিরও সত্য ও বৈধ কিনা তা বিচার করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আমরা যে ডকুমেন্টগুলো পাবো, যে রসিদ, বিল পাবো, শুধুমাত্র সেটার সাথে আমি হিসাব পরীক্ষা করলাম সেটা কিন্তু নয়, ওই ভাউচারগুলো অর্থাৎ ওই দলিলগুলো আদৌ বৈধ কিনা সেটাও কিন্তু আমাদের যাচাই করতে হবে। জুয়াচুরি নিয়ন্ত্রণ, হিসাবে জুয়া চুরির সম্ভাবনা নিয়ন্ত্রণ হয়, কারণ আমি যদি হিসাব পরীক্ষা করি, হিসাব পরীক্ষার সাথে
আমার ভাউচারে মিল করাই, তাহলে যদি কোনো জুয়াচুরি হয়ে থাকে তাহলে সেগুলোও ধরা পড়তে পারে। সত্য ও যথার্থ চিত্র প্রকাশ, লেনদেনের সঠিকতা যাচাই করে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বছরের আর্থিক অবস্থার সত্য ও ন্যায্য চিত্র প্রকাশে সাহায্য করে। তাহলে এইগুলো হচ্ছে ভাউচিংয়ের অবজেক্টিভস। কী কী পয়েন্টস বললাম? লেনদেনের লিপিবদ্ধকরণ যাচাই, সঙ্গতিপূর্ণতা যাচাই, লেনদেনের সঠিকতা বিচার, প্রমাণপত্রের বৈধতা বিচার, জুয়াচুরি নিয়ন্ত্রণ, সত্য ও যথার্থ চিত্র প্রকাশ। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে লেনদেনের সত্যতা যাচাইকরণের বৈশিষ্ট্যগুলো কী কী, অর্থাৎ ফিচার্স অফ ভাউচিং। প্রথম পয়েন্ট, প্রামাণ্য দলিলপত্রের বৈধতা বিচার, অর্থাৎ যেসব ভাউচারের সাহায্যে লেনদেনগুলি সত্যতা যাচাই করা হবে সেগুলির বৈধতা আগে পরীক্ষা করতে হবে। তারিখ অনুযায়ী ভাউচার সাজানো, এটা খুব ইম্পর্টেন্ট। লেনদেন সংগঠনের তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট ভাউচারগুলি পরপর সাজিয়ে রাখা হয়েছে কিনা তা দেখা, অর্থাৎ যে ভাউচারগুলো আমি পেয়েছি সেই ভাউচারে প্রত্যেকটাতে ডেট থাকে, আমাদের প্রত্যেকটা ভাউচার ডেট ওয়াইজ সাজিয়ে রাখতে হয়। তার কারণ হঠাৎ করে যদি কোনো একটা ট্রানজাকশানের আমাদের ভাউচারের প্রয়োজন হয় তাহলে আমরা সেই ডেট দেখে, অর্থাৎ যেই ট্রানজাকশানটা আমার হিসাব বইতে যে ডেট আছে সেই ডেট দেখে আমাকে খুঁজে বার করতে হয়। আর এখন সেটা যদি আমি তারিখ অনুযায়ী পরপর সাজিয়ে না রাখি তাহলে আমাদের খুঁজতে অনেকটা টাইম চলে যাবে। তাই অবশ্যই ভাউচারগুলো ডেট ওয়াইজ পরপর সাজিয়ে রাখতে হয়। এটা ভাউচিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হিসাব বই পরীক্ষা, নেক্সট পয়েন্ট, প্রাথমিক ও অন্যান্য প্রয়োজনীয় হিসাব বই বিশদভাবে পরীক্ষা করার সময় কোনো বিষয় যদি সন্দেহ হয় সেই সম্পর্কে যথাযথ অনুসন্ধান করতে হবে। অর্থাৎ হিসাব বই পরীক্ষার সময় বা সেই ভাউচার রিলেটেড যদি কোনো বিষয়ে অডিটরের কোনো রকম সন্দেহ দেখা দেয় তাহলে সেই রিলেটেড পার্সনের সাথে কথা বলতে হবে বা প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে কথা বলে তার যদি কোনো সন্দেহ হয় তার যথাযথ কারণ অনুসন্ধান করতে হবে। গাণিতিক বিষয় পরীক্ষা, অবশ্যই খতিয়ানে হিসাব তোলা, মানে লেজারে যদি পোস্টিং করা বা লেজারে লিপিবদ্ধকরণে বিভিন্ন যোগফল, জের টানা ইত্যাদি বিষয় পরীক্ষা করতে হবে, কারণ আমাদের হিসাব করতে গিয়ে ভুল হতেই পারে। লেনদেনের অনুমোদন যাচাই, অর্থাৎ হিসাব বইয়ে লেখা লেনদেনের উপযুক্ত কর্তৃপক্ষে যথাযথ অনুমোদন রয়েছে কিনা তা পরীক্ষা করা। অর্থাৎ হিসাব বইতে যে ট্রানজাকশানগুলো লিপিবদ্ধ হয় সেগুলো একজন ক্লার্ক করেন, কিন্তু সেখানে কোনো উচ্চপদস্থ কর্মচারীর অনুমোদন অবশ্যই থাকে। তো হিসাব পরীক্ষা করার সময় অবশ্যই দেখে নিতে হয় একজন অডিটরকে যে ট্রানজাকশানগুলো হয়েছে, হিসাব বইতে যে ট্রানজাকশানগুলো দেখানো হয়েছে সেগুলো আদৌ কোনো উচ্চপদস্থ কর্মচারীর অনুমোদন আছে কিনা। লাস্ট পয়েন্ট, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিবারক ব্যবস্থার কার্যকারিতা বিচার। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা নিবারক ব্যবস্থা কি সেটা তোমরা ক্লাস 11-এ লাস্ট চ্যাপ্টারে পড়েছো। এবার ওই নিরীক্ষাধীন প্রতিষ্ঠানে এই দুটি ব্যবস্থা, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আর অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা কতটা রয়েছে এবং যদি বা চালু থাকে সেটা কতটা কার্যকর সেটা কিন্তু বিচার করতে হবে। তাহলে হিসাব পরীক্ষার কাজে লেনদেনের সত্যতা যাচাইকরণ কিন্তু খুবই প্রয়োজন, অর্থাৎ এর প্রয়োজনীয়তা অপরিসীম। এই কারণে লেনদেনের সত্যতা যাচাইকরণকে নিরীক্ষার স্তম্ভ বা মেরুদণ্ড বলে আখ্যা করা হয়, অর্থাৎ ব্যাকবোন অফ অডিটিং। এটা কিন্তু 1 মার্কসের কোশ্চেনে বা এমসিকিউতে আসতে পারে যে ব্যাকবোন অফ অডিটিং কাকে বলে। নিরীক্ষার লেনদেনের সত্যতা যাচাইকরণকে নিরীক্ষার স্তম্ভ বা মেরুদণ্ড অর্থাৎ ব্যাকবোন অফ অডিটিং বলা হয়ে থাকে। এরপর আমরা দেখে নেব নিরীক্ষকের কি কর্তব্য, অর্থাৎ অ্যাজ এ অডিটর তুমি যখন ভাউচিংয়ের কাজ করছো, তুমি যখন লেনদেনের সত্যতা যাচাই করছো তখন তোমার কি কি ডিউটি বা কর্তব্য রয়েছে। কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাবের ন্যায্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার আগে নিরীক্ষকের উচিত লেনদেনের সত্যতা যাচাই করা, অর্থাৎ ফাইনাল রিপোর্ট দেওয়ার আগে বা চূড়ান্ত হিসাবের ন্যায্য কতটা সেটা যাচাই করার আগে একজন নিরীক্ষকের উচিত লেনদেনের সত্যতা যাচাই করে নেওয়া। যাচাইকরণের সময় তার অবশ্যই মনে রাখা দরকার যে হিসাব বইতে লেখা কোনো একটি লেনদেন আপাত দৃষ্টিতে সঠিক বলে গণ্য হতে পারে,
কিন্তু হিসাব গভীরে সত্যতা পরীক্ষার জন্য নিরীক্ষককে প্রয়োজনে আরও গভীরে যেতে হয়। তাকে দেখতে হয় লেনদেনটির পিছনে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা, সেটি কারবার সংক্রান্ত ও সংশ্লিষ্ট হিসাবকাল সংক্রান্ত কিনা সেগুলো দেখতে হবে। এবার সত্যতা যাচাইকরণ বলতে কোনো হিসাব বইতে লেখা লেনদেনের টাকার অঙ্ক প্রমাণপত্রের সঙ্গে মিলিয়ে সেই লেখনের পাশে টিক চিহ্ন দেওয়া নয়। মানে আমি শুধু ভাউচারের সাথে মেলাচ্ছি যে হ্যাঁ এই ট্রানজাকশানের আমার ভাউচার আছে, তাহলে এই ট্রানজাকশানটা ঠিক বলে আমি সেই ট্রানজাকশানের আগে টিক দিয়ে দিলাম, এটাই কিন্তু ভাউচিংয়ের উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্য আরও ব্যাপক, যেমন নির্দিষ্ট লেনদেনটি সত্যি সংগঠিত হয়েছে কিনা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বর্তমান হিসাবকাল সম্পর্কিত কিনা, অর্থাৎ যে ট্রানজাকশানটা আমি দেখছি বা যে ভাউচারটা আমার হাতে আছে সেটা আদৌ এই বছর মানে বর্তমান বছরেরই কিনা সেটা দেখতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক সঠিকভাবে অনুমোদিত হয়েছে কিনা, উপযুক্ত প্রমাণপত্রের দ্বারা সমর্থিত হয়েছে কিনা, যথাযথ হিসাব বইতে ঠিক মতন লেখা হয়েছে কিনা সেগুলো কিন্তু অবশ্যই দেখা নিরীক্ষকের কর্তব্য। সুতরাং বলা যেতে পারে ভাউচিংয়ের সাহায্যে সংগঠিত লেনদেনের সত্যতা নির্ণয় করা সম্ভব। তাছাড়া ভাউচিংয়ের সাহায্যে অধিকাংশ ভুল ত্রুটি বা পরিকল্পিত জুয়াচুরি খুঁজে বের করা যায়। তাই ভাউচিংয়ের একটি গুরুত্ব প্রশ্নাতীত। সেই জন্য ভাউচিং হলো নিরীক্ষার প্রাণ বা সারবস্তু। এখানে একটা এক্সাম্পলের সাহায্যে বলা হয়েছে, এক্সাম্পলটা আগে আমি বলি, যে কোনো ক্যাশ বইয়ের ক্রেডিটে লেখা আছে 400 টাকার কাগজ কেনা হয়েছে, এর সমর্থনে একটা ভাউচারও রয়েছে। সেই জন্য লেনদেনটি সঠিকতা সম্পর্কে কোনো সন্দেহ নাও হতে পারে, কিন্তু অনুসন্ধানের পর হয়তো জানা যাবে যে একজন অসাধু কর্মচারী অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ওই ক্যাশ বইতে একটা ভুয়ো কাগজ ক্রয়ের লেনদেন লিখে রেখেছেন। এই ক্রয়ের দরুন কোনো কাগজ হয়তো প্রতিষ্ঠানে আদৌ জমা পড়েনি। এক্ষেত্রে ভাউচারের সঙ্গে ক্যাশ বইতে লেখা দাখিলার অঙ্ক মেলালেই লেনদেনের সত্যতা যাচাইকরণ করা হয় না। যে তারিখে ওই কাগজগুলো কেনা হয়েছে বলে দেখানো হয়েছে সেই কাগজ আদৌ স্টকে আছে কিনা, মানে আদৌ সেটা প্রতিষ্ঠানে কেনা হয়েছে কিনা সেটাও কিন্তু যাচাই করে নিতে হয়। ভাউচিংয়ের গুরুত্ব সম্পর্কে একটি মকদ্দমায় রায়ে উল্লেখ করা হয়। এই মকদ্দমার ঘটনায় দেখা যায় যে মজুরির তালিকা মানে ওয়েজ শিট যাচাই করার কাজে নিরীক্ষক যথেষ্ট দক্ষতা ও সতর্কতা অবলম্বন করেননি, তাই তিনি মজুরি হিসাবের জুয়াচুরি খুঁজে বের করতে ব্যর্থ হন। এই জন্য তাকে কর্তব্যে অবহেলার দায়ে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়। অর্থাৎ ভাউচিং যদি ঠিকঠাক না হয় তাহলে, অর্থাৎ তিনি যদি ভাউচারের সাথে সেই হিসাবপত্র সঠিকভাবে মিলিয়ে না দেখেন, তার ফলে যদি কোনো জুয়াচুরি ধরা না পড়ে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিরীক্ষককে কর্তব্যে অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করা হতে পারে। এই হচ্ছে তোমাদের ভাউচিং রিলেটেড কোয়েশ্চেন। তাহলে ভাউচিং রিলেটেড আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম ভাউচিং কাকে বলে, অর্থাৎ ডেফিনেশন অফ ভাউচিং। নেক্সট ভাউচিংয়ের উদ্দেশ্য, অবজেক্টিভস, বৈশিষ্ট্য, ফিচার্স আর ডিউটি অফ অডিটার্স, অর্থাৎ ভাউচিং সম্পর্কে অডিটারের কী ডিউটি আছে। এর পরের টপিকে আমরা চলে যাব। এর পরের টপিক হচ্ছে ভাউচার, অর্থাৎ যেটা দেখে ভাউচিংয়ের কাজ হয়, অর্থাৎ ভাউচার বা প্রামাণ্য দলিল। লেনদেনের সত্যতা যাচাইকরণের ক্ষেত্রে ভাউচার একটি প্রধান অস্ত্ররূপে কাজ করে। সাধারণ কথায় ভাউচার বলতে প্রমাণক বা প্রামাণ্য দলিলকে বোঝায়। সেটা রসিদ হতে পারে, চালান বা ইনভয়েস হতে পারে, ডেবিট নোট হতে পারে, ক্রেডিট নোট হতে পারে, চেকের প্রতিলিপি হতে পারে, ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ, চুক্তিপত্র, চিঠিপত্র, এগুলো তোমার ভাউচার হিসেবে গণ্য হতে পারে। তাহলে ভাউচারের ডেফিনেশন হিসেবে আমরা কি বলতে পারি? সংগঠিত লেনদেনের প্রমাণস্বরূপ লিখিত দলিলকেই ভাউচার বা প্রমাণপত্র বলে। সংগঠিত লেনদেন অর্থাৎ যে ট্রানজাকশানটা হয়েছে তার প্রমাণস্বরূপ যে লিখিত দলিল আছে সেই দলিলকেই ভাউচার বা প্রমাণপত্র বলে। এই ভাউচার বা প্রমাণপত্র কিন্তু আমরা অবশ্যই ডেফিনেশনটা লেখার পর তার কিছু এক্সাম্পল দিয়ে দেব।
মানে যদি কোশ্চেন আসে যে ভাউচার কাকে বলে বা প্রমাণপত্র কাকে বলে, তাহলে আমরা ডেফিনেশনটা লিখব, লিখে তার সাথে লিখে দেবো যেমন রসিদ, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, চেকের প্রতিলিপি, ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ ইত্যাদি। উৎস অনুযায়ী ভাউচার কিন্তু দুভাগে ভাগ করা যায়। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব, টাইপস অফ প্রকারভেদ। এগুলো সব শর্ট কোশ্চেনে আসতে পারে, অর্থাৎ যে কোনো একটা টাইপস 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে। উৎস অনুযায়ী ভাউচারকে দুভাগে ভাগ করা হয়েছে, যেমন অভ্যন্তরীণ ভাউচার ও বাহ্যিক ভাউচার, ইন্টারনাল ভাউচার আর এক্সটার্নাল ভাউচার। ইন্টারনাল ভাউচার কি? যেসব ভাউচার নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া যায় সেই সমস্ত ভাউচারকে অভ্যন্তরীণ ভাউচার বলে। অর্থাৎ যেসব ভাউচার আমরা প্রতিষ্ঠানের মধ্যে থেকেই পাবো, প্রতিষ্ঠানের মধ্যেই আছে, সেখান থেকে অডিট করার সময় অডিটার কালেক্ট করতে পারে, সেই ভাউচারগুলোকে বলা হয় অভ্যন্তরীণ ভাউচার। যেমন রসিদ, চেকের প্রতিলিপি। বাহ্যিক ভাউচার, এক্সটার্নাল ভাউচার। যেসব ভাউচার প্রতিষ্ঠানের বাইরে থেকে সংগ্রহ করতে হয় সেগুলিকে বাহ্যিক ভাউচার বলে। যেমন দেনাদার বা পাওনাদারের চিঠিপত্র, ব্যাংকের বিবরণী। এখানে দেখো, দেনাদার বা পাওনাদার মানে ডেটার্স বা ক্রেডিটার্সের যে চিঠি, সেটা আমরা কোথা থেকে পাবো? অবশ্যই কোনো ডেটার বা ক্রেডিটারের কাছ থেকে পাবো। আর তারা নিশ্চয়ই আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তি নয়, বা তাদের কোনো চিঠিপত্র আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে পেতে পারে না। একজন অডিটারকে সেই ডেটার বা ক্রেডিটারের থেকেই সেই চিঠিটা কালেক্ট করতে হয়। বা ব্যাংকের বিবরণী, সেটাও ব্যাংক থেকেই কালেক্ট করতে হবে, অর্থাৎ বাইরে থেকে, প্রতিষ্ঠানের বাইরে থেকে সংগ্রহ করা হচ্ছে, তাই সেগুলোকে বাহ্যিক ভাউচার বলে। তাহলে উৎস অনুযায়ী ভাউচারকে দুভাগে ভাগ করা যায়। আর পরেরটা বলছে প্রকৃতির ভিত্তিতে, সেখানেও ভাউচার দু ধরনের। প্রকৃতির ভিত্তিতে ভাউচার দু ধরনের, যেমন প্রাথমিক ভাউচার ও সহায়ক ভাউচার। প্রাথমিক ভাউচার ও সহায়ক ভাউচার। প্রাইমারি ভাউচার মানে প্রাথমিক ভাউচার কাকে বলে? যে ভাউচার লিখিত প্রমাণ হিসেবে মূল দলিলের কাজ করে, অর্থাৎ যেটা মেন ডকুমেন্ট হিসেবে কাজ করে, মূল দলিল, তাকে প্রাথমিক ভাউচার বা মুখ্য ভাউচার বলে। যেমন ক্যাশ মেমো, বিল ইত্যাদি। আর সহায়ক ভাউচার বা সাহায্যকারী ভাউচার, সাবসিডিয়ারি ভাউচার কাকে বলে? মূল ভাউচারের পরিবর্তে যেটি লিখিত প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ মেন যে ভাউচার আছে তার পরিবর্তে, অর্থাৎ মেন ভাউচার যদি আমি কোনো কারণে না পাই, তাহলে তার পরিবর্তে যে লিখিত প্রমাণ হিসেবে যেটি আমরা ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে তোমার সহায়ক ভাউচার বা সাহায্যকারী ভাউচার। যেমন ক্যাশ মেমোর প্রতিলিপি। ক্যাশ মেমোটা হচ্ছে তোমার মেন ভাউচার, কিন্তু কোনো কারণে যদি মেন ক্যাশ মেমো হারিয়ে যায়, তার যে প্রতিলিপি আমরা কালেক্ট করতে পারি সেটা কিন্তু সহায়ক ভাউচার বা সাহায্যকারী ভাউচার। তাহলে এই চারটে হচ্ছে টাইপ অফ ভাউচার। এটা উৎস অনুযায়ী দু রকমের, অভ্যন্তরীণ আর বাহ্যিক, আর প্রকৃতির ভিত্তিতেও দু রকমের, প্রাইমারি ভাউচার বা সাহায্যকারী ভাউচার। এখান থেকে তোমাদের 2 মার্কসের যে কোনো একটা আসতে পারে, যে বাহ্যিক ভাউচার কাকে বলে বা সহায়ক ভাউচার বা সাহায্যকারী ভাউচার কাকে বলে। এভাবে যে কোনো একটা 2 মার্কসের মানে 1 মার্কসের যে কোশ্চেন হয় 1 মার্কসের কোশ্চেনে দিতে পারে। এছাড়া এর এক্সাম্পলগুলো থেকেও কিন্তু এমসিকিউ আসে। যেমন হয়তো তোমাকে বললো যে ক্যাশ মেমো এটি কোন ধরনের ভাউচার, বলে 4টে এক্সাম্পল দিয়ে দিল, অভ্যন্তরীণ ভাউচার, বাহ্যিক ভাউচার, প্রাথমিক ভাউচার, সহায়ক ভাউচার। তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিক ভাউচারে লিখবে। হ্যাঁ, অবশ্যই ক্যাশ মেমো আমাদের অভ্যন্তরীণ ভাউচার হতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা প্রাথমিক ভাউচার। তো এইভাবে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে এটা তোমাদের এমসিকিউ পার্টেও আসতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা ভাউচিং টপিকটা পুরোটা কমপ্লিট করলাম, আর ভাউচার টপিকে 2টো কোশ্চেন বললাম, ভাউচার কাকে বলে আর ভাউচারের টাইপসগুলো। তোমরা দেখবে তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসে না। এই চ্যাপ্টারটা থেকে সাধারণত তোমাদের 1 মার্কসের কোশ্চেনই আসে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মোট 5টা কোশ্চেন আসবে 1 মার্কসের। সেটা এমসিকিউতেও আসতে পারে বা 1 মার্কসেও আসতে পারে। তাই এই চ্যাপ্টার যখন পড়বে তখন অবশ্যই এমসিকিউ বা 1 মার্কস হিসেবে পড়বে। কিন্তু তার মানে এই নয় যে আমরা গুরুত্ব বা বৈশিষ্ট্য এগুলো বড় প্রশ্ন বলে এগুলো থেকে পড়বো না, কারণ এগুলো থেকে এমসিকিউও আসতে পারে। কারণ একটা
বলে দিল যে নিম্নলিখিত কোনটি ভাউচারের বৈশিষ্ট্য নয় বলে 4টে অপশান দিয়ে দিল। তো সেক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্যগুলো মনে থাকলেই তবেই আমরা বুঝতে পারবো যে কোনটা বৈশিষ্ট্য নয়। বা বলতেই পারে যে কোনো 1 মার্কসের কোশ্চেনে যে ভাউচারের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো বা ভাউচিংয়ের যে কোনো একটি গুরুত্ব লেখো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় প্রশ্নগুলোও পড়তে হবে, কিন্তু মাথায় রাখতে হবে সেগুলো সবসময় 1 মার্কসের কোশ্চেন হিসেবে আসবে। আজকে আমরা এইটুকুই পড়লাম, পরের দিন এই চ্যাপ্টারের আমরা পরবর্তী পার্টগুলো পড়ব।